রাধে রাধে মিত্র। তো আজকে কিন্তু চলে এসেছি একদম মহাভারতে। হ্যাঁ, বৃন্দাবন থেকে সোজা মহাভারতে প্রবেশ করেছি। আসলে মহাভারতের যুদ্ধ শুরু হয় কুরু বংশ দিয়ে, আর কুরু বংশেরই এক প্রতাপী রাজা যার নাম হলো শান্তনু মহারাজ। উনি ছিলেন স্বর্গের গন্ধর্ব, আর গঙ্গা মাতাও চলে আসেন এক অভিশাপের কারণে এই ভূমণ্ডলে। শান্তনু মহারাজের সাথে প্রথম বিবাহ হয় গঙ্গা মাতার সাথে। আমরা যে গঙ্গায় স্নান করার জন্য চারধাম যাত্রায় কিংবা হরিদ্বার যাত্রায়, এই শান্তনু মহারাজের দ্বিতীয় বিবাহ হয় সত্যবতীর সাথে। আর এই সত্যবতীর সাথে বিবাহকালেই কিন্তু পিতামহ ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞা নিতে বাধ্য হন। আর এই দেবব্রত, যাকে আমরা পিতামহ ভীষ্ম নামে চিনি, এই দেবব্রত হলেন গঙ্গার পুত্র। উনি প্রতিজ্ঞা করেছিলেন এটি যে বাবাকে বিবাহ দিতে হবে। সত্যবতীকে ভালোবাসতেন শান্তনু মহারাজ, আর সে কারণেই বিবাহ দিতে চেয়েছেন। সত্যবতীর পিতা চেয়েছিলেন যে এই বিবাহ তো হবে, কিন্তু সত্যবতীর পুত্রই যাতে রাজা হয়। এদিকে শান্তনু মহারাজ দেবব্রতকেই পরবর্তী রাজা করবেন বলেই ঘোষণা দিয়েছেন। সে কারণেই আর সেখানে বিবাহ হচ্ছিল না। কিন্তু পিতামহ ভীষ্ম পিতার মনের কথা জেনে চলে গেলেন মাতা সত্যবতীর কাছে। সেখানে গিয়ে জানতে পারলেন যে তার সন্তান যদি রাজা না হয় তাহলে কিন্তু এই বিবাহ হবে না। তাই পিতামহ ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা নিলেন দেখেই কিন্তু ওনার নাম হলো পিতামহ ভীষ্ম। তার আগে নাম ছিল দেবব্রত। যাই হোক মিত্র, সেই শান্তনু মহারাজ যখন রাজ্যভার দেখছেন যে চলে যাবে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কাছে, আর জীবনের অনেকটা বয়স যখন পেরিয়ে এসেছেন, তখন ভাবলেন যে এবারে পরপারের উন্নতি করার সময় এসেছে। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী অনেকেই এই বৃন্দাবন ধামে আসেন, কারণ এখান থেকেই তপস্যা করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। তাই শান্তনু মহারাজও এসেছিলেন এই স্থানে। এই স্থানের নাম হলো শান্তনু কুণ্ড। এই পর্বতের উপরে বসেই উনি তপস্যা করেছিলেন। আর এটি হলো বৃন্দাবন ব্রজধাম। এটি আমাদের ব্রজধামের মধ্যেই বৃন্দাবনেই অবস্থিত। তবে বৃন্দাবনে মথুরায়, এবার দেখুন মথুরা বৃন্দাবন সব একই। সাধুদের ভাষায় হলো বৃন্দাবন নগরী, আর আমাদের হিসেবের ভাষায় হলো মথুরা নগরী। তো বর্তমানে মথুরাতেই দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। আর এই যে দেখুন ব্রজবাসীদের মাটির ঘর রয়েছে এখানে। হ্যাঁ, খুব সুন্দর একটি স্থানে কিন্তু আজকে এসেছি মিত্র। অবশ্যই মন্দির দর্শন করাবো। তার ব্রজবাসীদের আঙিনা দেখুন, ব্রজবাসীরা কি করছে, ছোট ছোট বাচ্চারা বসে আছে। রাধে রাধে। এখানে কিন্তু রাজবাড়িও রয়েছে। কত সুন্দর রাজবাড়ি দেখেছেন? এ হলো আমাদের ব্রজের গোপিকাদের রাজবাড়ি। রাজবাড়ির সামনে একটি কলিযুগের দোকান রয়েছে। দেখুন একটি সময় এখানে কীরকম ছিল জমজমাট। মানে এই যে স্মৃতি, এই যে স্থাপনাটা যখন তৈরি হয়েছে, তখন বৃন্দাবনে কারা বাস করত, কোন ভক্তরা বাস করতেন, আর বর্তমানে ভগ্নাবশেষে এসে দাঁড়িয়ে আছে বর্তমানে এখন কারা বসবাস করে, তাই না? তো ভাঙা গড়ার খেলা কিন্তু মিত্র চলতেই থাকে। তো কেউ আসে কেউ যায়। এই যে এখানে দেখুন পুরনো ঘর, একসময় তো কেউ বসবাস করেছেন, আজ আর কেউ বসবাস করছেন না। আবার নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে, তাতেই এটি এখন এনাদের কাছে পুরনো লাগে, আমাদের কাছে মনে হয় যেন পুরনো। কিন্তু যে কারিগররা তৈরি করেছিলেন মহলটি, সেই কারিগররা আজ কোথায়? তারা এই জগতে হয়তো এখন বর্তমানে নেই, আছি আমরা। তো মিত্র পিতামহ ভীষ্মকে তো অবশ্যই চেনেন। বলুন তো পিতামহ ভীষ্মের পিতার নাম কি জানা আছে? হ্যাঁ, পিতামহ ভীষ্মের পিতার নামই হলো শান্তনু মহারাজ। আর এই শান্তনু মহারাজের জন্যই পিতামহ ভীষ্ম কিন্তু ভীষ্ম নাম কেন হয়? কেন কি ভীষণ প্রতিজ্ঞা নিয়েছিলেন
মিত্র, ভীষণ প্রতিজ্ঞা ছিল এই যে আজীবন ব্রহ্মচর্য পালন করবেন। সেটাই হলো ভীষণ প্রতিজ্ঞা। এবং এই যে মহল দেখা যাচ্ছে, এই মহলকে রক্ষা করবেন। মানে কি, পাণ্ডবদের এবং কৌরবদের এই যে রাজত্ব আছে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার, অথচ বিবাহ করবেন না। এটা তো অনেক বড় একটি প্রতিজ্ঞা, তাই না? এই যে উপরে লক্ষ্য করা যাচ্ছে, এটি হলো সেই পবিত্র কুণ্ডর মন্দির, শান্তনু কুণ্ড। এখানের কুণ্ডটি যে আছে চারিদিক বেষ্টিত, এবং এই কুণ্ডের মাঝখানেই অবস্থিত হলো এই মন্দিরটি। এর আগের বারে একবার দর্শন করিয়েছিলাম, তখন কিন্তু মিত্র মন ভরে দর্শন করাতে পারিনি। ওই জন্য আজকে অনেকটা সময় নিয়ে চলে আসলাম মন ভরে দর্শন করাবার জন্য। এখানের জল দেখুন কীরকম সবুজ রঙের জল এই কুণ্ডে। আর একটি নৌকাও এখানে রয়েছে। আর খুব সুন্দর লাগছে উপরে মন্দির যখনই থাকে কোনো পর্বতের উপরে, তখন অদ্ভুত সুন্দর লাগে দেখতে। তো মিত্র, সে সময় তো আর এই যে কুণ্ডের চারিধারে যত ঘর বাড়ি আদি যা কিছু দেখা যাচ্ছে না কেন, এসব ছিল না, শুধু এই পর্বতটি ছিল। আর এই পর্বতে চিন্তা করুন, ওনার মতো একজন মহাত্মা এসে একা একা এখানে বসবাস করে তারপরে তপস্যা করা কতটা কঠিন। এখন আমরা হয়তো মনে করতে পারি অনেক লোকজন, চারিদিকে অনেক জনসংখ্যা আছে, কিন্তু সে সময় একা একা তপস্যা করা একটা সুখ তো আছে, সুখ ছিল, কিন্তু আমাদের কাছে যেন মনে হয় সেটা সুখ না, যেহেতু আমরা তপস্যা করতে আসি না, বৃন্দাবনে আসলে ঘুরতে আসি, এটাই হলো ব্যাপার। আর এই যে দেখুন সুবিশাল একটি বৃক্ষ দেখা যাচ্ছে। পত্র দেখে কি বুঝতে পারছেন পুষ্প কোনটি? মানে এই বৃক্ষের পাতা দেখে কি বুঝতে পারছেন যে মিত্র এটি কি বৃক্ষ? মিত্র, বৃক্ষটি হলো তমাল বৃক্ষ। হ্যাঁ, বর্তমানে আমরা তমাল বৃক্ষের নিচে দাঁড়িয়ে রয়েছি। কত বড় বৃক্ষটি! তবে এখন বর্তমানে যারা তপস্যা করে তারা হলো আমাদের ব্রজের বাদর রূপী ভক্তরা। ওনারা এই বৃক্ষের নিচে বসে থাকেন। বর্তমানে কলিযুগে মিত্র পিতা ভক্ত পুত্র কিন্তু দেখা যায় না, কিন্তু বর্তমানে কলিযুগে এক গ্লাস জল চাইতে চাইতে ও মরে গেলে বাবার দিকে ফিরে তাকান না। সংসার নিয়ে আলাদা হয়ে অনেক পুত্ররা বিদেশে পাড়ি দিয়ে দিয়েছেন। তো যাই হোক মিত্র, চলুন আজকে সেই মহাভারত থেকে একটুখানি ঘুরে আসি। কলিযুগে এসে তো মহাভারতের কথা আমরা সবাই ভুলেই গেছি, কিন্তু এখনও মহাভারতের যে স্থানগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের অতীতে এমন এমন শূরবীর বড় বড় মহাপুরুষেরা, বীরেরা এই ভূমণ্ডলে রাজত্ব করে গিয়েছেন, তাদের স্মরণ করিয়ে দেয় আমাদের বিভিন্ন মহাভারতের স্মৃতির স্থানগুলো। আজকে সেরকমই একটি স্মৃতির স্থান দর্শন করে যদি একটু হারিয়ে যেতে পারি, মহাভারতের সব বড় বড় যোদ্ধাদের, মহাত্মাদের যদি একটুখানি মনে করতে পারি, তাহলে আমাদের জীবন মিত্র সত্যি ধন্য হয়ে যাবে, তাই না? কুণ্ডের তটে মিত্র কত সুন্দর একটি ঘাট জরাজীর্ণ অবস্থায় যেন পড়ে রয়েছে। কেন কি খুব কম ভক্তরাই এখানে আসেন, যতটুকু বা আসেন তা হলো আমাদের এই ব্রজের ভক্তরা। এনারাই বেশিরভাগ এই ঘাটে ভিড় করে রয়েছেন, জল পান করছেন। মিত্র, সেই তো ঘাট যে ঘাটে একটি সময় আমাদের শান্তনু মহারাজ এসে আচমন করতেন, আবার এখান থেকে উঠে যেতেন সেই উপরে টিলার মন্দিরে, বা যেখানে উনি তপস্যা করেছিলেন যে স্থানটিতে বসে, সেই স্থানটিতে আবার সন্ধ্যাহ্নিক সারতেন। 3 বেলা এখানেই সময় কাটিয়ে অনেকটা লম্বা সময় ধরে তপস্যা করাটা আসলেই বড় মহানতার পরিচয় দেয়। তবে একটা কথা কি মিত্র জানেন, ভক্ত হওয়ার মতো কোনো যোগ্যতাই তো আমার মধ্যে নেই। অন্ততপক্ষে এসব স্থানে এসে, এসব স্মৃতির স্থানে এসে স্মৃতিগুলো মনে করলে বা স্থানে ভ্রমণ করলে সাধু মহাত্মারা বলেন অনেক কৃপা পাওয়া যায়। স্থানের গুণ রয়েছে, মাটির প্রভাব রয়েছে। যেমন স্থানে যে ব্যক্তি বিচরণা করেন তার মধ্যে তেমন ভাবের উদয় হয়। তো এরকম পবিত্র স্থানে বিচরণ করায়, এসব স্থানে এসে দর্শন করায় অবশ্যই ভাবের উদয় হবে। কেন কি সাধু মহাত্মাদের মুখের বাণী তো আর কখনো মিথ্যে হতে পারে না, না?
তো এবারে মিত্র আমাদেরকে উঠতে হবে সেই উপরে যে মন্দির লক্ষ্য করা যাচ্ছে সেখানে। এই হলো মার্গ। তবে একটা কথা, মহাভারত অনেকে গীতা আদি গৃহে রাখেন না, নাকি মহাভারতের গীতা ঘরে রাখলে নাকি যুদ্ধ হয়। আরে পাগল, গীতা ঘরে রাখলে যুদ্ধ হয় না, বরঞ্চ গৃহরূপী যে রণক্ষেত্রের স্থানটা আছে সেটা অনেকটা শান্ত হয়ে যায়। কেন কি এখন তো কলিযুগে ঘরে ঘরে যুদ্ধ ছাড়া আর কিছুই না। এই সেদিনকারেই একটি ভিডিও দেখছিলাম, জানেন তো, এত খারাপ লাগলো। মানে এক সাধু মহাত্মা গীতা দিতে চাইলেন, তাকে ফিরিয়ে দিলেন, বললেন যে না না বাবা, আমরা বাড়িতে গীতা টিতা নেব না, মহাভারতের ছবি রয়েছে না, ওটা দেখলে পরই কীরকম যেন মনের ভিতরে হয়, যেন মনে হয় যুদ্ধ লাগবে আর ঘরে ঝগড়া হয় বিশাল। চিন্তা করতে পারেন। ওরে পাগল, ঝগড়া থামাবার জন্য গীতা, ঝগড়া লাগাবার জন্য না, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। আসলে আমাদের সংসারগুলো ধর্মনিষ্ঠ নয়, ধর্মের উপরে ভিত্তি করে কখনো সংসার সাজানো হয় না। এই জন্য অধর্মের আশ্রয় যেখানে হয় যুদ্ধ তো লাগবেই, তাই না? কুরুক্ষেত্রেও তো সেটাই হয়েছিল। তো সেটাই বলবো, ধর্ম পালন করে কোনো ব্যক্তি বেশি দিন না, শুধু 1 মাস যদি চলে, তাতেই সে ব্যক্তি কিন্তু বুঝতে পারে আর ধর্মের শক্তি কতটা। আর অধর্মভাবে নিজের মন মর্জিভাবে 1 মাস চলে দেখুক কোনো ব্যক্তি, আর 1 মাস ধর্ম পালন করে, মানে অন্যায় কোনো কাজ করবে না, মিথ্যে কথা বলবে না, সর্বদা ভালো কাজ করবে, যেটা মনে সাড়া দেবে এটা অন্যায় সেটা করব না, এভাবে 1 মাস করে দেখুন না কত সুখ আসে। হ্যাঁ, তখন কিন্তু আর এরকম কোনো প্রহরী আটকাবে না। যাই হোক, অনেকটা উপরে চলে আসলাম। উপর থেকে কীরকম লাগছে দেখুন, ভিউটা অসাধারণ। হ্যাঁ, ব্রজমণ্ডল, মথুরা নগরী একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে। সেই কংসের নগরী, উগ্রসেনের নগরী, মথুরা নগরী। বলো মথুরা ধাম কি জয়। তো প্রহরীর মহারাজ, আপনার কি অনুমতি আছে? আমি একটুখানি ভিতরে প্রবেশ করতে চাই। জয় রায়। তো মোটামুটি প্রহরী মহারাজের কাছ থেকে অনুমতি নিয়েছি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য। তার মানে হলো এই, গুরুদেবের আজ্ঞা ছাড়া কখনো ভগবত দর্শন হয় না। তাই এই হলো আমাদের গুরুদেব, এটাই মনে করতে হবে। গুরু ছাড়া কখনো কৃষ্ণকে পাওয়া সম্ভব না। তো চলুন মন্দিরে প্রবেশ করি। রাধা কুণ্ড সে আয়ে? রাধা কুণ্ড সে। হ্যাঁ। जय हो, जय गिरिधारी, जय श्री राधा रानी, जय कृष्णचंद्र भगवान की जय। हाँ, তো যাই হোক, এখন মহারাজ বারণ করে দিল, ভগবানকে দর্শন করা যাবে না। এখন আপডেটের যুগ মিত্র, পরিক্রমা দিয়ে দিচ্ছি মন্দির, আপডেটের যুগ। যদি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যদি ভক্তদেরকে দর্শন না করাই, এখন সময় কাদের কাছে আছে, তাই না? এটা হলো ব্যাপার। আর এই হলো দেখুন বৃন্দেজি, আর এই যে পুরনো স্মৃতি এখান থেকে জীর্ণোদ্ধার করে যা পাওয়া হয়েছে সেই আমল থেকে দেখুন কত সুন্দর কারুকার্য রয়েছে শিলাতে। এই ভগবান গণেশের বিগ্রহ শিলা রয়েছে এখানে। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি পুরনো, রিকনস্ট্রাকশন করে বানানো হয়েছে, খুব সুন্দর। তো সেই হলো কথা যে আমরা যদি এই সুযোগটা না পাই তাহলে কি করে হবে। দেখুন কত মাখন তৈরি হচ্ছে এখানে, দধি। আর এই যে মাখন তৈরি হচ্ছে কিভাবে দেখুন, দেখছেন? এই হলো ব্রজের মাখন, ঘরে ঘরে এখনো তৈরি হয়, মন্দিরে মন্দিরে। একদম পুরো কীরকম রং এসেছে দেখেছেন, গাঢ় রং চলে এসছে, একদম পিওর দুধ। হ্যাঁ, জয় শ্রী রাধে। তো মিত্র, দর্শন করে বেরিয়ে আসলাম। দেখেছেন এখনও ব্রজের মন্দিরে মন্দিরে দুধের কোনো কমই নেই, ড্যাগ ভর্তি করে করে তারপরে দুধ ছানা হচ্ছে।
ঘোল হচ্ছে। আর বিশেষ করে এই গরমে একটুখানি ঘোল ছাঁচ এগুলো যদি পাওয়া যায়, আহা, এর থেকে সুখের আর কি আছে, তাই না? অমৃত অমৃত। আসবেন বৃন্দাবনে যারা প্রোগ্রাম করছেন মিত্র, একটুখানি আপডেট দেই। গরম কিন্তু এখন অবধি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মে মাসের 15 তারিখ 20 তারিখ অবধিও মোটামুটি অসুবিধে হবে না কারোর, তারপর থেকে একটুখানি গরম হার্ড হতে থাকে। তো এবছরে কি হয় জানি না, গত বছর তো তেমন গরম পড়েইনি, আর এবছরে কীরকম কি গরম পড়ে জানি না। তবে শুরুর দিকটা বৃষ্টি টিষ্টি একদমই হচ্ছে না, মানে কি বলবো, একদিন মাত্র বৃষ্টি হয়েছিল। আর বর্তমানে তো পশ্চিমবাংলা আদি বিভিন্ন স্থানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এখানে কালবৈশাখী বলতে কোনো জিনিসই নেই, যেহেতু রাজস্থান লাগোয়া সেটি জানেন। এখানে বৃষ্টি তপস্যা করে পেতে হয় মিত্র, তপস্যা করে পেতে হয়। হ্যাঁ, সবাই বৃষ্টির জন্য তার পাই, অথচ বৃষ্টির দেখা পাওয়াই যায় না। যাই হোক, এই যে ব্রিজ পেরিয়ে ব্রজবাসীরা সবাই আসছেন, হ্যাঁ, মন্দির দর্শনের জন্য যাচ্ছেন। আরও মন্দির রয়েছে এখানে দর্শনের জন্য। আর খুব সুন্দর একটি ওখানে কেলিকদমের বৃক্ষ রয়েছে, ওখানেই লোকেশ ভাই দাঁড়িয়ে আছে। আর এই হলো অশ্বত্থ বৃক্ষ। কুণ্ডের দৃশ্যের কথা আর কী বলবো, অসাধারণ। তো এই গরমের সময় বেশিরভাগ এসব স্থানেই ব্রজবাসীরা চুপচাপ বসে থাকেন, আনন্দ করেন। হ্যাঁ, জয় হো, জয় রাধা রানী, জয় গিরিধারী। তবে মিত্র আছে কিন্তু সাথে অর্পিতাও এসেছে, ওকে নিয়ে এসেছি গোকুল দর্শন করাবার জন্য। একটু গোকুল দর্শন করবে বলেছে। সেই 2 বছর আগে গোকুলে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি, সংসার নিয়েই পড়ে আছো, তো এবারে গোকুল দর্শন করাবো। একে একে ভিডিওগুলো দর্শন করতে থাকবেন। তো মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।